অন্ধগলির একদম শেষ প্রান্তে অর্ণবের বাড়ি। ওই প্রথম দেখে সন্দীপবাবু খুন হয়ে রাস্তায় পড়েছিল। জোজো ধীর পায়ে হেঁটে যাচ্ছিল অর্ণবের বাড়ির উদ্দেশ্যে, কিন্তু অফিসার গোবিন্দর বেজায় তাড়া আছে। চটপট কাজ ছেড়ে বাড়ি ফিরতে পারলে বাঁচে, তাইও মাঝে মধ্যেই জোজোকে তাড়া দিচ্ছে, এই চলো ভাইয়া, তাড়াতাড়ি পা চালাও। এদিকে জোজোর মাথায় তখন অঘোর শাস্ত্রী ঘুরছে। লোকটা সন্দেহজনক। অবশ্য এরকম জ্যোতিষ সন্ন্যাসীরা নিজেদের খানিক আধারে আড়াল করে রাখতেই পছন্দ করে। ওখানেই কিনা লোক ঠকানো সহজ। তবে বংশী যেভাবে অঘোর শাস্ত্রীর গুণগান করছিল, তাতে তো লোকটাকে সত্যি সিদ্ধ পুরুষ বলেই মনে হচ্ছে। লোকটার মধ্যে একটা ব্যাপার আছে, শান্ত, শীতল, ধীর, স্থির। তবে চাইলেই এক নিমেষে যেন সব ধ্বংস করে দিতে পারবে। জোজো হাতঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নেয়। রাত হয়েছে, তবে কলকাতা শহরে মধ্যরাতেও দেদার গাড়ি ঘোড়া চলে। জোজো হাঁটতে হাঁটতে অফিসার গোবিন্দকে জিজ্ঞেস করে, আচ্ছা সন্দীপবাবুর ডেড বডি সার্চ করে কিছু পাওয়া গেছে কি? গোবিন্দবাবু তাড়াতাড়ি হাঁটতে হাঁটতেই বলে, না সেরকম কিছু পাওয়া যায়নি। প্যান্টের পকেটে একটা সাদা রঙের রুমাল, খুব সাধারণ যেরকম হয় আর কি। আর তার সাথে পাওয়া গেছে একটা বাদামি রঙের মানি ব্যাগ, বেশ পুরনো। মানি ব্যাগের অনেক অংশই ছিঁড়ে গেছে। গোবিন্দবাবু থামে, তারপর খানিক ভেবে বলে, ও হ্যাঁ, একটা সিগারেটের প্যাকেট পাওয়া গেছে, আর একটা রেসের মাঠের বই। রেসের মাঠের বই? জোজো দাঁড়িয়ে পড়ে। হঠাৎ দাঁড়িয়ে পড়ায় অফিসার গোবিন্দ বেজায় ভড়কে গেছে। ব্যস্ত হয়ে বলল, কি হলো কি হলো, দাঁড়িয়ে পড়লে যে বড়? জোজো গোবিন্দবাবুর দিকে তাকায়, তারপর বলে, সন্দীপবাবুর পকেট থেকে রেসের বই পাওয়া গেছে? গোবিন্দবাবু ঘাড় নেড়ে বলে, হ্যাঁ পাওয়া গেছে তো, কিন্তু কি হয়েছে? জোজো কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, গতকাল যে ডেড বডিটা শোভাবাজার ঘাটের ওখান থেকে পাওয়া গেছিল, সেখানে একটা রেসের বই পাওয়া গেছিল না? জোজোর কথা শুনে গোবিন্দবাবু ভাবতে বসে। সত্যি তো, আশ্চর্য কণ্ঠে বলে, ঠিক 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 কথা। তাহলে এই দুটো খুনের মধ্যে কোনো কানেকশন আছে? জোজো আবার হাঁটা শুরু করে, কোনো উত্তর দেয় না, শুধু একবার জিজ্ঞেস করে, আচ্ছা সন্দীপবাবুর পকেটে যে মানি ব্যাগটা পাওয়া গেছিল, সেখানে টাকা ছিল? গোবিন্দবাবু মাথা চুলকে বলে, না, সেটাতে তো কিছু ছিল না। মানে কয়টা 10-20 টাকার নোট ছিল আর কিছু খুচরো, সেরকম টাকা ছিল না মানি ব্যাগে। তার মানে কি এটা ছিনতাইয়ের কেস? ছিনতাই করে খুন করে পালিয়েছে? জোজো আর গোবিন্দবাবু অন্ধগলির একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। জোজো উত্তরে বলে, না, তা সঠিক বলা যাচ্ছে না। তবে এটা হতে পারে যে স্রেফ একটা ছিনতাই করে খুনের ঘটনা, কিন্তু এই দুটো খুনের মধ্যে একটা সিমিলারিটি আছে। দুজনকেই ছুরি দিয়ে খুন করা হয়েছে, আর দুজনের কাছেই রেসের মাঠের ঘোড় দৌড়ের বই ছিল। তবে এটা ছিনতাইয়ের ঘটনা বলে মনে হচ্ছে না। যদি সেরকম হতো, তাহলে তো চোর সঙ্গে করে মানি ব্যাগটা নিয়ে পালাতো। শুধু কিছু টাকা নিয়ে সেটা আবার যত্ন করে মৃত সন্দীপবাবুর পকেটে ঢুকিয়ে রাখবে? এটা সম্ভব? চুরি করার উদ্দেশ্য হয়তো ছিল না, কিন্তু তাহলে কে খুন করলো আর কেন খুন করলো? অন্ধগলির শেষ প্রান্তে এসে গোবিন্দবাবু দাঁড়ায়, তারপর জোজোর উদ্দেশ্যে বলে, এটাই অর্ণবের বাড়ি। জোজো ভালো করে দেখে বাড়িটা। উত্তর কলকাতার আর 5টা বাড়ির মতো, এখানে ওখানে সময়ের ছাপ পড়েছে, দেওয়ালে অনেক ফাটল। জোজো এগিয়ে যায়। দরজাটা পুরনো কাঠের, বর্ষার জল লেগে অবস্থা খুবই খারাপ। দরজার পাশে কলিং বেল রয়েছে। বাড়ির ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। জোজো কলিং বেল টেপে। কিছুক্ষণ সব চুপচাপ। অন্ধগলির একদম মুখের কাছে যে একটা খুন হয়ে গেছে, সেটা এখনই বোঝা যাচ্ছে। ভিড় অনেকটা কমে এসেছে, তার উপর বডি পোস্টমর্টেমে পাঠানোর ব্যবস্থাও হয়ে গেছে। জোজো আরেকবার কলিং বেল টেপে, এবং সঙ্গে সঙ্গে একজন বয়স্ক মহিলা দরজা খুলে বলে, কাকে চাই? জোজোর পিছনে পুলিশের উর্দি পরা গোবিন্দবাবুকে দেখে সেই ভদ্রমহিলা সতর্ক হয়ে গেলেন। তারপর বললেন, পুলিশ? পুলিশ আবার কি হলো? অর্ণব এইসবে খেয়ে উঠল, ওর সাথে কি পরে কথা বললে হয় না? বড্ড ট্রমাটাইজড হয়ে আছে। জোজো মৃদু গলায় বলল, নমস্কার, আমি ডিটেকটিভ জোজো। আমি বেশি সময় নেব না, মিনিট 5 মতো লাগবে। একবার একটু অর্ণবের সাথে কথা বলেই চলে যাব। মানে বুঝতেই পারছেন, একটা খুন হয়ে গেছে, আর অর্ণব হচ্ছে প্রথম যে দেখেছে সন্দীপবাবু খুন হয়ে পড়ে আছে। তাই আর কি, বেসিক কিছু প্রশ্ন করেই চলে যাব। সত্যি এই ঘটনা অনভিপ্রেত। বয়স্ক ভদ্রমহিলা দরজা থেকে সরে দাঁড়াল, তারপর অনিচ্ছা সত্ত্বেও বলল, ঠিক আছে আসুন।
বাড়ির ভেতর ঢুকতেই একটা ছোট উঠোন, একপাশে টিউবওয়েল রাখা, আরেক পাশে উপরের তলায় যাওয়ার সিঁড়ি উঠে গেছে। উপরে বারান্দা থেকে একটা হলুদ আলো জ্বলছে। জোজোর মনে হলো এ যেন সেই স্বাধীনতার আগের দশক, উত্তাল কলকাতার নিঝুম একটা আস্তানা, যেখানে গোপনে বিপ্লবীরা নকশা বানাচ্ছে ব্রিটিশ শাসককে উপড়ে ফেলার জন্য। জোজো এসব গল্পের বইয়ে পড়েছে, আর এই অন্ধগলির ইতিহাস সম্পর্কে খানিক পড়াশোনাও করেছে। এই অন্ধগলির নামের পিছনে ওই একটা ঘটনা রয়েছে, যা আগেও বলা হয়েছিল, তবে একবার মনে করিয়ে দেওয়াই যায়। স্বাধীনতার আগে যখন সমস্ত বাংলা সহ গোটা দেশ ফুটছে, তখন এই উত্তর কলকাতার সরু গলিটা বিপ্লবীদের আখড়া হয়ে উঠেছিল। সেই সূত্রে পুলিশের যাওয়া আসা ছিল বিস্তর। প্রচুর বিপ্লবী খুন করে পুলিশ সেই সময়। পুলিশের বন্দুকের সামনে একের পর এক তরুণ প্রাণ দিচ্ছে দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে। সেই সময় এই গলিতেই বিপ্লবীরা সমস্ত লাইট পোস্টের আলো নষ্ট করে দিয়েছিল, যাতে তারা সহজে গা ঢাকা দিয়ে থাকতে পারে। পুলিশও তারপর এই এলাকায় আসতে সাহস পেত না। বিপ্লবীরাও বদ্ধপরিকর হয়ে উঠেছিল। ব্রিটিশ পুলিশের মারের বদলা ওরাও নিতে শুরু করে। এই অন্ধগলি তখন একেবারে জ্বলন্ত সময়ের সাক্ষ্য হয়ে থেকে গেছে। এখন অবশ্য সময় পাল্টেছে, শাসক পাল্টেছে, তবে সুদিনের দেখা এখনো পাওয়া যায়। সেই বয়স্ক ভদ্রমহিলা জোজো আর গোবিন্দবাবুকে উদ্দেশ্য করে বলে, ওপরে আসন। সিঁড়িতে কম পাওয়ারের একটা আলো জ্বলছে, চারপাশে একটা ঘোর লেগে আছে। সরু সিঁড়ি দিয়ে সাবধানে ওরা উপরে উঠল। এই অন্য পুলিশ এসেছে দেখা করবে বলে। জোজো আর গোবিন্দবাবুকে একটা ঘরে বসিয়ে ভদ্রমহিলা চলে যায়। কিছুক্ষণ পরেই কম বয়সী একজন তরুণ ঘরে ঢোকে। চোখে মুখে বুদ্ধির ছাপ স্পষ্ট। ছোট ছোট করে কাটা চুল, টিকলো নাক, মুখ ভর্তি দাড়ি গোঁফ, হালকা বাদামি রঙের একটা ফতুয়া পড়ে আছে। ঘরে ঢুকেই হাত জোড় করে নমস্কার করে ভাঙা ভাঙা গলায় বলে, আমি অর্ণব। আসলে আজ আমার শরীরটা বিশেষ ভালো নেই। কি বলার আছে যদি একটু তাড়াতাড়ি বলেন। একদম সরি। জোজো ধীর স্থির হয়ে বলে, না না, আমরা বেশি সময় নেব না। আমরা বুঝতে পারছি আপনার উপর দিয়ে ঠিক কিরকম মানসিক চাপ যাচ্ছে। আমরা জাস্ট একবার পুরো ডিটেলসটা, ঘটনাটা আর কি শুনতে চাই। মানে আপনি সন্দীপ বাবুকে ওরম অবস্থায় কখন দেখলেন, আশেপাশে কেউ ছিল কিনা, ইত্যাদি ইত্যাদি। আর আপনি প্লিজ বসুন, দাঁড়িয়ে থাকবেন না। অর্ণব একটা চেয়ার টেনে বসে পড়ে। ঘড়িতে ঢং ঢং করে 10টা বাজলো।